আসসালামু আলাইকুম। সবাইকে পরবর্তী ক্লাসে স্বাগতম। আজকে আমরা একাদশ অধ্যায় অর্থাৎ চলতরিত অধ্যায়ের কিছু সার্কিট সলভ করব। আমরা গত ক্লাসে শ্রেণী সন্নিবেশ এবং সমান্তরাল সন্নিবেশ সম্পর্কে জেনেছিলাম, সেগুলো কিভাবে সলভ করতে হয় অর্থাৎ তুল্যরোধ কিভাবে নির্ণয় করতে হয় সেইগুলো জেনেছিলাম। আজকে আমরা সেই ফর্মুলাগুলো ইউজ করে বর্তনী তুল্যরোধ, তড়িৎ প্রবাহ এবং পার্থক্য নির্ণয় করব। তাহলে দেখো এখানে আমরা প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা সার্কিট দেওয়া আছে। সেই সার্কিটে দেখো আমার এখানে এ বি এর মধ্যে একটা রোধ দেওয়া আছে, বি এবং সি এর মধ্যে একটা রোধ দেওয়া আছে, সি এবং ডি এর মধ্যে একটা রোধ দেওয়া আছে এবং বলছে এখান থেকে তুল্য রোধ এবং তড়িৎ প্রবাহ নির্ণয় করা। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের তুল্য রোধ নির্ণয় করতে হবে। তো তুল্য রোধ নির্ণয় করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে কোন কোন রোধ এখানে আমাদের শ্রেণীতে থাকবে, কোন কোন রোধ সমান্তরালে থাকবে। যেমন দেখো এখানে এই যে 2 ওহম আছে অর্থাৎ এটাকে ধরলাম R1, এই যে 4 ওহম আছে এটাকে ধরলাম R2 এবং 6 ওহম ধরলাম R3। এই যে তিনটা রোধ আছে দেখো, একটার শেষ বিন্দুতে শেষ প্রান্ততে অপর একটার প্রথম বিন্দু বা প্রথম প্রান্ত যুক্ত হয়েছে। ঠিক একইভাবে R2 এর শেষ প্রান্তে R3 এর প্রথম প্রান্ত যুক্ত হয়েছে। তাহলে বুঝতেই পারতেছি যে একটার শেষ প্রান্তের সাথে অপরটার যদি শুরুর প্রান্ত যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে কি শ্রেণী সন্নিবেশ। তাহলে এখানে দেখতে পাচ্ছি তিনটায় রোধই আমাদের কি আছে, শ্রেণীতে আছে। তাহলে আমরা কি লিখবো, R1 R2 ও R3 শ্রেণীতে সংযুক্ত। কিতে সংযুক্ত? শ্রেণীতে সংযুক্ত। তাহলে শ্রেণীতে সংযুক্ত হলে আমরা তুল্যরোধ সমান কি লিখতে পারি? তাহলে তুল্যরোধ আর এস, যেহেতু শ্রেণীতে তাহলে আমরা কি লিখবো আর এস। আর এস ইকুয়াল টু কি জানি, যে শ্রেণীতে থাকলে সবগুলা রোধ শুধু কি করে দিতে হয়, যোগ করে দিতে হয়, নর্মালি যোগ করে দেবো। তাহলে আর এস ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে R1 এর ভ্যালু কত, 2 ওহম। তাহলে R1 এর ভ্যালু হচ্ছে 2 ওহম প্লাস R2 এর ভ্যালু কত, R2 এর ভ্যালু হচ্ছে 4 ওহম প্লাস R3 এর ভ্যালু কত, 6 ওহম। তাহলে নর্মালি যোগ করলে কি আসবে, 6 আর 4 10, 10 আর 2 12 ওহম। তাহলে এই যে পুরো বর্তনী, এই পুরো বর্তনীর তুল্যরোধ কত, 12 ওহম। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝলাম, যদি আমার এখানে এতগুলো রোধ ব্যবহার না করে আমরা যদি শুধুমাত্র একটা কি করতাম, 12 ওহমের রোধ ব্যবহার করতাম, সরি, যদি আমরা এখানে কি করতাম, এতগুলো রোধ ব্যবহার না করে এখানে শুধুমাত্র একটা 12 ওহম রোধের ব্যবহার করতাম এবং এখানে তাহলে আমার যেই 12 ওহম রোধ থাকতো সেই 12 ওহম রোধ দিয়ে এখানে যতটুকু তড়িৎ প্রবাহ হতো, ঠিক এই যে পুরো বর্তনী, সেই পুরো বর্তনীতে একই পরিমাণ তড়িৎ প্রবাহ হবে। তাহলে দেখো তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছে। তাহলে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা কি জানি, আই ইকুয়াল টু কি জানি, আই ইকুয়াল টু আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। আমরা কি জানি, ভি ইকুয়াল টু আই আর। আমরা কি জানি, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই ইকুয়াল টু কি লিখতে পারবো, আই ইকুয়াল টু লিখতে পারবো ভি ডিভাইড বাই আর। তাহলে এখানে ভির ভ্যালু কত দেওয়া আছে দেখো তো, এখানে ভির ভ্যালু দেওয়া আছে 6 ভোল্ট। ভির ভ্যালু কত দেওয়া আছে, 6 ভোল্ট। এবং এই যে আর, এখানে আর বলতে কোনটা, আর এস, অর্থাৎ সবসময় তুল্যরোধ ব্যবহার করবা। একটা বর্তনীতে যদি আই বের করতে হয় বা ভি বের করতে হয় তাহলে সেই বর্তনীর তুল্যরোধ ব্যবহার করতে হয়। তাহলে তোমাকে যদি কখনো তুল্যরোধের কথা নাও বলে, শুধু বলে তড়িৎ প্রবাহ নির্ণয় করে বর্তনীর, তাহলে তোমাকে কোন একটা বর্তনী দিয়ে যদি তুল্যরোধ নির্ণয় করতে নাও বলে, শুধু তড়িৎ প্রবাহ বা বিভব পার্থক্য বের করতে বলে, তাহলেও তোমাকে প্রথমে আগে তুল্যরোধ বের করতে হবে। কারণ একটা তুল্যরোধের জন্যই পুরো বর্তনীতে আমরা কি পাবো, যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ অথবা যে পরিমাণ বিভব পার্থক্য পাবো, সবগুলা রোধের থাকলেও একই পরিমাণ তড়িৎ প্রবাহ এবং বিদ্যুৎ প্রবাহ পাবো। আচ্ছা, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, তুল্যরোধ ব্যবহার করবো। তাহলে তুল্যরোধ কত পেলাম, 12। তাহলে 6কে 12 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়, 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এই যে বর্তনী আছে, এই বর্তনীর হচ্ছে কতটুকু এখানে তড়িৎ প্রবাহ হবে, 0.5 অ্যাম্পিয়ার। এই 0.5 অ্যাম্পিয়ার 2 ওহমের মধ্যে দিয়ে যাবে, 4 ওহমের মধ্যে দিয়ে যাবে, 6 ওহমের মধ্যে দিয়েও যাবে। তাহলে আশা করি এই প্রশ্নটা অনেক সহজ ছিল, সহজেই বুঝতে পারছো। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। দেখো পরের প্রশ্ন কি বলা আছে। আচ্ছা, পরের প্রশ্নে দেখো এখানেও তুল্যরোধ এবং তড়িৎ বিভব নির্ণয় করতে বলছে, তুল্যরোধ এবং তড়িৎ বিভব নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো এখানে আগে দেখতে হবে রোধগুলা কি ধরনের সমবায়ে যুক্ত আছে, অর্থাৎ শ্রেণীতে নাকি সমান্তরালে। দেখো তো এখানে যে R1 R2 R3 এখানে সবগুলো ভ্যালু দিয়ে আছে, R1 R2 R3। তাহলে দেখো তো R1 এর এই যে প্রান্তটা সেটা একটা বিন্দুতে, R2 এর যে এই প্রথম প্রান্ত সেটাও একটা বিন্দু, R3 যে প্রান্ত, এই সবগুলা কি একটা বিন্দুতেই পরস্পর যুক্ত। এবং এই যে R1 R2 R3 এর অপর বিন্দুগুলাও কি একটা বিন্দুতেই যুক্ত। তাহলে বুঝতেই পারতেছি যে এখানে আমার সবগুলা রোধ কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে R1 R2 ও R3 পরস্পর সমান্তরালে সংযুক্ত, পরস্পর সমান্তরালে সংযুক্ত আছে, পরস্পর সমান্তরালে সংযুক্ত। তাহলে সমান্তরালে যদি সংযুক্ত থাকে
তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সমান্তরালের জন্য যেই তুল্যরোধ নির্ণয় সূত্র সেটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা কি জানি, 1 ডিভাইডেড বাই RP ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই R1 প্লাস 1 ডিভাইডেড বাই R2 প্লাস 1 ডিভাইডেড বাই R3। তাহলে এখানে 1 ডিভাইড বাই R1, R1 এর ভ্যালু কত দেওয়া আছে, 5 ওহম দেওয়া আছে, প্লাস 1 বাই R2, R2 এর ভ্যালু কত দেওয়া আছে, এখানেও 5 ওহম দেওয়া আছে, প্লাস 1 বাই R3, R3 ভ্যালু কত দেওয়া আছে, 10 ওহম। তাহলে কি করতে হবে, নর্মালি আমরা যোগ করব, তো 1 বাই 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 বাই 10, এই তিনটা যোগ করলে আমরা পাই 1 বাই 2 অর্থাৎ হাফ ওহম। তাহলে এটা আমরা কিসের মান পেলাম, 1 বাই RP, এটা কিন্তু RP এর মান না, এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে 1 বাই RP এর ভ্যালু হচ্ছে 1 বাই 2। তাহলে আমার এখান থেকে কি বের করতে হবে, RP। তাহলে নিচের RP যদি উপরে যায় অর্থাৎ হর থেকে যদি লবে যায়, তাহলে এখানে কি হবে, 2 লব থেকে কোথায় যাবে, 2 হচ্ছে হর থেকে লবে যাবে এবং 1 লব থেকে হরে আসবে। তাহলে RP ইকুয়াল টু কত, 2 ওহম। তাহলে এই যে পুরো বর্তনীর পরিবর্তে যদি আমি কি করি, একটা এখানে যতগুলো রোধ ছিল সবগুলো রোধের পরিবর্তে যদি আমি একটা রোধ ব্যবহার করতাম, তাহলে সেটা আমার কত রোধ ব্যবহার করতে হতো, 2 ওহম। অর্থাৎ এতগুলো রোধ ব্যবহার না করে যদি আমি সরাসরি একটা 2 ওহম রোধ ব্যবহার করতাম, তাহলে এই বর্তনীর ভি এবং আই এর ভ্যালু সবগুলোর ক্ষেত্রে কি থাকতো, সেম থাকতো, ভি এবং আই এর ভ্যালু সব ক্ষেত্রে সেম থাকতো। এখন দেখো পরের প্রশ্ন কি বলছে, তড়িৎ বিভব নির্ণয় করো। তাহলে তড়িৎ বিভব মানে ভি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে ভি ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইকুয়াল টু জানি আই আর, এখানে আরটা আমরা কি নেব, RP নেব। কোনটা নেব, RP। আগেই বলেছি যে আমার যদি কোনো বর্তনী থেকে তড়িৎ বিভব বা তড়িৎ প্রবাহ বের করতে হয়, তাহলে আমাকে যদি অনেকগুলো রোধ দেওয়া থাকে, তাহলে সবগুলো রোধের তুল্য রোধটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে আয়ের ভ্যালু দেওয়া আছে, দেখো কত, আয়ের ভ্যালু দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার এবং তুল্য রোধ কত পেলাম, তুল্য রোধ পেলাম হচ্ছে 2 ওহম। তাহলে 5 আর 2 গুণ করলে কত হবে, 10, একক কি হবে, ভোল্ট। তাহলে তুল্য রোধ এবং তড়িৎ বিভব এখান থেকে আমাদের নির্ণয় হয়ে গেল। তাহলে আমরা পরের প্রশ্নে যাব। দেখো পরের প্রশ্ন কি আছে, আচ্ছা দেখো এইখানে দেখো আগের সবগুলাতে আমরা দেখছি যে হয় শ্রেণীতে ছিল নয়তো সমান্তরালে ছিল, বাট এখানে একটা জিনিস দেখো তো, এখানে কি বিষয়টা আছে, এই যে আমার ABC তিনটা বিন্দু আছে এবং 10 ওহম 10 ওহম 5 ওহম আছে, দেখো এটাকে ধরলাম R1, এটাকে ধরলাম R2, এটাকে ধরলাম R3। এখন দেখো তো এই যে বিন্দু, এই যে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দুর মধ্যে A এবং C এই দুইটার মধ্যে কি আছে, একটা 10 ওহম আছে, C এবং B এর মধ্যে কি আছে, একটা 10 ওহম আছে এবং AB এর মধ্যে একটা 5 ওহম। এখন দেখো তো এই যে বিন্দু, এই বিন্দু কি আছে, 10 ওহমের দেখো এক প্রান্তের সাথে আরেকটা 10 ওহমের অপর প্রান্ত কি আছে, যুক্ত আছে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, 10 ওহম আর এই যে 10 ওহম, এই দুইটা 10 ওহম আমার কিসে আছে, শ্রেণীতে। কারণ শ্রেণীতে থাকার মানে হচ্ছে যদি একটার শেষ বিন্দুতে যদি আরেকটার শুরুর বিন্দুটা থাকে। তাহলে দেখো এই যে এখান থেকে যদি আমরা শুরু করি, তাহলে কি আছে, এইটা যদি এইভাবে যাই, 10 ওহমের শেষ প্রান্তের সাথে আরেকটা 10 ওহমের শুরুর বিন্দুটা যুক্ত আছে। তাহলে R1 এবং R2 পরস্পর কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে দেখো আমরা কি লিখবো, যে R1 ও R2 পরস্পর শ্রেণীতে, R1 এবং R2 পরস্পর কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে R1 এবং R2 জন্য আমরা কি পাবো, RS কি পাবো, RS ইকুয়াল টু কি পাবো, R1 প্লাস R2। তাহলে R1 প্লাস R2 ইকুয়াল টু কত লেখা যায়, 10 প্লাস 10 ওহম। তাহলে কত হলো, 20 ওহম। তাহলে R1 এবং R2 এই দুটো পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, সরাসরি একটা রোধ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কত, 20 ওহম। এবং তার সাথে কি দেখো, এই যে এটা A প্রান্ত, C প্রান্ত এবং B প্রান্ত, A C B তিনটা মিলে এখন কি প্রান্ত হয়ে গেল, দুইটা প্রান্ত হয়ে গেল, A এবং B প্রান্ত হয়ে গেল। তাহলে A এবং B তে কি আর একটা রোধ যুক্ত আছে না, সেই রোধটা কত, 5 ওহম। তাহলে বুঝতে পারছো যে আমার এই যে এই রোধটা এবং এই যে রোধ, এই দুটা রোধ মিলে কি হয়ে গেল, এখন একটা রোধ হয়ে গেল 20 ওহম। এবং দেখো তো এই যে পুরাটা মিলে যদি একটা রোধ হয়, তাহলে এই রোধের কি শুরুর প্রান্ত, এই রোধের কি এটা শেষের প্রান্ত। ঠিক একইভাবে 5 ওহমের কি শুরুর প্রান্তটা দেখো শুরুর দিকে আছে এবং শেষের প্রান্তটা শেষের সাথে যুক্ত আছে। তাহলে এখানে আমার 5 ওহম এবং এই যে 20 ওহম এরা পরস্পর কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে এখানে RS আমরা কি পেলাম, এই যে 20 এটা কার মান, RS এর মান। তাহলে RS ও R3, RS ও R3 পরস্পর কিসে আছে, সমান্তরালে আছে। RS এবং R3 পরস্পর সমান্তরালে আছে। তাহলে RS এবং RP যদি পরস্পর সমান্তরালে থাকে, তাহলে আমরা কি লিখবো, 1 বাই RP ইকুয়াল টু কি লিখবো, 1 বাই RS প্লাস 1 বাই R3। তাহলে 1 বাই RS, তাহলে RS এর ভ্যালু কত, RS এর ভ্যালু হচ্ছে 20, 1 বাই 20 প্লাস R3 ভ্যালু কত, 1 বাই 5। তাহলে 1 বাই 20 এবং 1 বাই 5 এরপর আমরা কি লিখতে পারি, এটাই কিন্তু আমরা লিখতে পারি 1 বাই 4। তাহলে এটা কিসের ভ্যালু পেলাম, 1 বাই RP। তাহলে 1 বাই RP ইকুয়াল টু কত পেলাম, 1 বাই 4। তাহলে যেহেতু আমরা এখান থেকে RP এর ভ্যালুটা প্রয়োজন, তাহলে কি হবে, RP ইকুয়াল টু 4।
4 ওহম। তাহলে এই যে আমার এখানে 10 ওহম 10 ওহম এবং 5 ওহম এই তিনটা মিলে আমার কত হলো 4 ওহম তুল্য রোধ। অর্থাৎ দেখো এখানে আরেকটু ভালো করে বলি, এই যে দেখো এটা যদি আমার একটা কি হতো রোধ হতো, ধরলাম এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার প্রথম রোধ, এটারই দেখো এটা শুরু বিন্দু, এই বিন্দুর সাথে আমি কি করছি, এটা শেষ বিন্দু, এই শেষ বিন্দুতে কি করলাম আরেকটা রোধ আমি কি করছি যুক্ত করছি। তাহলে এই যে দেখো যদি আমার নিচের রোধটা প্রথমে না থাকতো তাহলে কি হতো, এই দুইটা রোধ, এই দুইটা রোধ একটা ধরলাম 10 ওহম, আরেকটা হচ্ছে কি 10 ওহম। তাহলে এই দুইটা রোধ যদি আমার নিচের রোধটা যদি ধরলাম শুরুতে নেয়, তাহলে এই দুইটা রোধ আমার পরস্পর কিসে আছে বলতো, শ্রেণীতে নাকি সমান্তরালে? অবশ্যই শ্রেণীতে আছে, কারণ দেখো এই যে রোধটার শেষ প্রান্তের সাথে আরেকটা রোধের শুরুর প্রান্ত যুক্ত হয়েছে। তাহলে এই যে 10 এবং 10 দুইটা বিরুদ্ধে আমি কি একটা রোধ পাচ্ছি কিনা, সেটা কত 20 ওহম। এবং দেখো এর সাথে কি করা আছে, এই যে দুইটা মিলে কি হয়ে গেল, এখন একটা রোধ হয়ে গেল 20 ওহমের, তার সাথে কি এই প্রান্ত থেকে কি এই যে এই বিন্দু এখান থেকে কি আরেকটা রোধ পরস্পর আমি কি করে দিলাম যুক্ত হয়ে দিলাম, তাহলে এই দুটো এখন কি হয়ে গেল সমান্তরাল হয়ে গেল। ঠিক এইটাই এখানে ছিল। আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, পরের প্রশ্নে বলা আছে যে তুল্য রোধ নির্ণয় করো এবং প্রত্যেক রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তাহলে এখানে তুল্য রোধ নির্ণয় করতে হবে এবং প্রত্যেক রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই প্রশ্নে দেখো আমার রোধগুলা কিভাবে দেওয়া আছে, R1 R2 এবং R3 তিনটা রোধ দেওয়া আছে। R1 দেওয়া আছে 24, R2 হচ্ছে 12 এবং R3 হচ্ছে 12 এবং এখানে 12 ভোল্ট আমার দেওয়া আছে। এখান থেকে আই একটা পরিমাণ যাচ্ছিল যেটা এখান থেকে গিয়ে পুরো বর্তনী ঘুরে আবার এখানে আই প্রবেশ করতেছিল। এখন আমাকে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তাহলে এখন তুল্য রোধ নির্ণয় করতে গেলে আমাকে দেখতে হবে কোনটা কোনটা শ্রেণীতে আছে, কোনটা কোনটা সমান্তরাল আছে। তাহলে দেখো তো আমরা যদি এটাকে ভালো করে আবার আঁকাতে চাই তাহলে আমরা কি পাবো, প্রথমে কি দেওয়া আছে R1 আছে। এখন দেখো তো R1 এর শেষ প্রান্তের সাথে কি আছে, আরেকটা R2 যুক্ত আছে না। R1 এর শেষ প্রান্তের সাথে এটা কি, এটা হচ্ছে R1, এটা হচ্ছে কি R2। তাহলে R1 এর যে শেষ প্রান্ত সেই শেষ প্রান্তের সাথে কি আরেকটা R2 যুক্ত আছে কিনা, আছে। তাহলে আমরা এখানে দেখো তো R1 এবং R2 এই দুটাকে আমরা কি বলতে পারি, শ্রেণীতে আছে না তারা। R1 এবং R2 কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে এবং R1 আর R2 যদি দুইটা মিলে আমি কি লিখতে পারি, একটা যদি কি হয় দুইটা মিলে হলো কি একটা RS, দুইটা মিলে কি হলো একটা বললাম RS। এবং সেটা দেখো তো এই যে প্রান্ত R1 এর যে প্রান্ত এই প্রান্তের সাথে কি আমার R3 টা প্রান্ত যুক্ত আছে কিনা, R1 এর এই প্রান্তের সাথে কি যুক্ত আছে R3, তাহলে ধরলাম এই পাশে R1 এর যেহেতু প্রান্ত এখানে কি আছে R3 যুক্ত আছে। আর এই যে অপর যে প্রান্ত এই যে দুইটা মিলে 24 এবং 12, এই যে 24 এবং 12 এই দুইটা মিলে আমি কি পেলাম একটা RS পাইছি। সেই RS এর দেখো তো আরেকটা প্রান্তে কি যুক্ত আছে আমার এই R3 টা প্রান্ত যুক্ত আছে কিনা। তাহলে এখান থেকে আসলে বুঝতে পারছো যে দেখো R1 এবং R2 যে R1 এর শেষ প্রান্তের সাথে R2 এর প্রান্তটা যুক্ত থাকার কারণে R1 এবং R2 কি আছে শ্রেণীতে আছে। তো এই যে পুরাটা মিলে শ্রেণী, এই যে পুরাটা মিলে কি তৈরি হলো একটা শ্রেণী তৈরি হলো। সেই দেখো পুরাটা একটা শ্রেণী, তারই সঙ্গে যদি পুরাটা পরিবর্তে কি থাকতো একটা রোধ থাকতো। তাহলে দেখো এখানে পুরাটা পরিবর্তে কি আছে, ধরে নাও একটা রোধ আছে, পুরাটা পরিবর্তে কি আছে একটা রোধ আছে। এবং যদি পুরাটা পরিবর্তে যদি একটা রোধ থাকতো এবং এইখানে দেখো সেই রোধের এই প্রান্তের সাথে আরেকটা রোধের আরেক প্রান্ত যুক্ত, তাহলে কি আছে এই যে বিন্দুতে এই বিন্দুতে এই দুইটা রোধের এক প্রান্ত যুক্ত, এই বিন্দুতে এই দুইটা রোধের এক প্রান্ত যুক্ত, তাহলে কি আছে তারা পরস্পর সমান্তরালে আছে। তাহলে তারা কি আছে পরস্পর সমান্তরালে যুক্ত আছে। তাহলে আমরা R1 এবং R2 কিসে দেখলাম, R1 এবং R2 আছে শ্রেণীতে। তাহলে আমরা কি লিখবো, R1 ও R2 রোধ শ্রেণীতে আছে, R2 শ্রেণীতে যুক্ত। তাহলে R1 এবং R2 কিসে যুক্ত, শ্রেণীতে যুক্ত। তাহলে আমরা শ্রেণীতে থেকে কি পাই RS কি লিখতে পারবো R1 প্লাস R2। তাহলে R1 এর ভ্যালু কত, R1 এর ভ্যালু হচ্ছে 24 আর R2 এর ভ্যালু কত, R2 এর ভ্যালু হচ্ছে 12 ওহম। তাহলে 24 এবং 12 কত হয় 36 ওহম। তাহলে এই যে 24 এবং 12 এই দুটো মিলে কত হলো 36 ওহম। এখন এই যে পুরো 36 ওহম, সেই 36 ওহমের সাথে কি আছে আমার R3 টা যেটা 12 ওহম সেটা কি আছে সমান্তরালে যুক্ত আছে। কারণ এই যে 36 ওহম, যেটা 36 ওহম হতো তাহলে তার এই যে এক প্রান্তের সাথে R3 এর একটা প্রান্ত এবং তার অপর যে প্রান্ত সেই প্রান্তের সাথে R3 এর আরেকটা প্রান্ত পরস্পর যুক্ত আছে। তাহলে আমরা কি বলতে পারবো, RS ও R3 পরস্পর সমান্তরালে যুক্ত, RS এবং R3 পরস্পর সমান্তরালে যুক্ত। তাহলে সমান্তরালে যদি যুক্ত হয় তাহলে সমান্তরালে যুক্তের জন্য আমরা কি তুল্যরোধ কিভাবে নির্ণয় করি, RP তুল্যরোধকে আমরা কি দ্বারা প্রকাশ করি RP। তাহলে RP তাহলে আমরা কি লিখবো 1/RP। আমরা তো RP সরাসরি লিখবো না, আমরা কি লিখবো 1/RP লিখবো। তাহলে 1/RP কি লেখা যাবে 1/RS প্লাস 1/R3, 1/RS প্লাস হচ্ছে 1/R3। তাহলে RS এর ভ্যালু কত পেলাম 36, তাহলে 1/36 প্লাস 1/R3 অর্থাৎ R3 ভ্যালু হচ্ছে কত 12। তাহলে 1/36 এবং 1/12 এই দুটাকে যোগ করলে আমরা কত পাবো, এই দুটাকে যোগ করলে আমরা পাবো 1/9। তাহলে 1/RP কত পেলাম, 1/RP পেলাম 1/9। তাহলে আমরা RP কত লিখতে পারবো, RP লিখতে পারবো 9।
তাহলে আমরা তুল্য রোধ কত পেলাম 9। অর্থাৎ আমার এই যে দেখো এখানে আমার যতগুলো রোধ ছিল 3টা রোধের পরিবর্তে আমি কি যদি ব্যবহার করি, একটা রোধ ব্যবহার করি। 3টা রোধের পরিবর্তে যদি আমি একটা রোধ ব্যবহার করি এবং এখানে যদি আমার একটা কোর্স থাকে তাহলে সেটা কত হতে হবে 9। আমি যদি 9 ওহম এখানে রোধ ব্যবহার করতাম তাহলে পুরো বর্তনীতে যেই পরিমাণ আমার বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ সেটা কি থাকবে, ঠিক থাকবে। তাহলে এখন দেখো আমার এখানে কি বলছে, প্রত্যেক রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছে। আমরা কি জানি, দেখো এগুলো আমরা যদি একটু রিমুভ করি দাগগুলো। আচ্ছা দেখো এখন আমরা কি জানি যে এই যে আইটা আছে, এই আইটা কি করবে, এখানে এসে সে কি করবে, যখন দেখবে এখানে একটা পথ, সে দেখবে এদিকে আরেকটা পথ আছে, তখন সে কি করবে, দুইটা পথে ভাগ হয়ে যাবে। তখন আইটা এসে কি করবে, দুই পথে ভাগ হয়ে যাবে। তো ধরলাম এইদিকে আমার গেছে I1 এবং এদিকে গেল হচ্ছে আমার I2, কিন্তু তার আগে আমাদের কি এই যে ভাগ হয়ে গেছে, এই আইটা আমার জানা প্রয়োজন কিনা, আয়ের ভ্যালুটা আমার জানা প্রয়োজন কিনা। তো আমরা কি জানি যে আমার এই যে আয়ের ভ্যালুটা সেটা কি আমার পুরো বর্তনীর যে আই, সেই আয়ের ভ্যালু, অর্থাৎ এখানে কোর্স থেকে তৈরি হয়েছে, তাহলে এখানে পুরো বর্তনীর মধ্যে যে তড়িৎ প্রবাহ ছিল, অর্থাৎ সবগুলা রোধের মধ্যে প্রবাহিত হচ্ছিল, সবগুলোর সমষ্টি কি এটা হবে। তো এখান থেকে আমি আয়ের ভ্যালুটা কিভাবে বের করতে পারি, আমরা কি জানি ভি ইকুয়াল টু আই আর পি। যদি আমি পুরো বর্তনীর জন্য ভি বের করতে চাই, ভোল্টেজ বা বিভব পার্থক্য বের করতে চাই, তাহলে আমার কি লিখতে হয়, আই আর পি। কারণ আমরা কি জানি যে আমার পুরো বর্তনীর যে তুল্যরোধ আছে সেই তুল্যরোধের জন্য যে পরিমাণ বিভব পার্থক্য পাবো এবং যে পরিমাণ কি তড়িৎ প্রবাহ পাবো সেটা হবে কি ভি ইকুয়াল টু আই আর পি। তাহলে এখান থেকে আমার দেখো আই এর ভ্যালুটা জানা প্রয়োজন, তাহলে আই ইকুয়াল টু কি লিখতে পারবো, ভি ডিভাইডেড বাই আর পি। তাহলে এখন দেখো তো ভির ভ্যালু কত, ভির ভ্যালু দেওয়া আছে আমার কত 12 ভোল্ট, ভির ভ্যালু দেওয়া আছে কত 12 ভোল্ট, অর্থাৎ এই পুরো বর্তনীতে আমার 12 ভোল্ট বিভব পার্থক্য থাকবে। অর্থাৎ এই যে এখান থেকে 12 ভোল্ট তৈরি হয়ে এখানে এই যে 3টা রোধ আছে, এই 3টা রোধের মধ্যে যখন সে প্রবাহিত হবে তখন এই 3টা রোধের মধ্যে টোটাল যে বিভব পার্থক্য সেটা কত হবে, 12 ভোল্ট। অর্থাৎ 3টাতে বিভব পার্থক্য পরিবর্তন হবে। তাহলে এখানে দেখো আই ইকুয়াল টু কি লিখতে পারো, ভি ভাগ আর পি। তাহলে ভির ভ্যালু কত 12, এখন আরপি কত পেলাম, আরপি পেলাম 9। তাহলে 12কে 9 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কত পাবো, 12কে 9 দ্বারা ভাগ করলে আমি পাবো 1.33, কত পাবো 1.33 এম্পিয়ার। তার মানে এই যে 1.33 এম্পিয়ার সেটা কি আমার এখান থেকে বের হয়েছিল। তাহলে আমার কোর্স থেকেও 1.33 এম্পিয়ার বিদ্যুৎ বের হয়েছে, এবং এই যে 1.33 এম্পিয়ার তার মধ্যে কিছু বিদ্যুৎ যাবে এইদিকে, কিছু বিদ্যুৎ যাবে R1 এর মধ্যে দিয়ে। এখন দেখো তো এখানে যখন বিদ্যুৎটা আসবে, এখানে আমার এই যে R1 এবং R2 এই দুইটা মিলে এখন কত হয়েছে, আমরা যদি এটাকে এখন যদি একটু ভালোভাবে সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাবো, দেখো R1 এবং R2 এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, RS লিখতে পারবো। R1 এবং R2 এর পরিবর্তে আমি লিখতে পারবো RS, এবং এই যে R3 এর মধ্যে আমি এটাকে আমি কি লিখবো, R3। তাহলে এইটা ছিল আমার, যদি আমি এটাকে যদি একটু সরল করে লিখি বা সহজ করে লিখি তাহলে আমি এইভাবে বিদ্যুৎ প্রবাহটা আগাইতে পারি। তাহলে এখানে এসে এইদিকে গেল সে হচ্ছে I1, এইদিকে যাবে সে হচ্ছে কি I2। এখন এই যে এই বিন্দু এবং এই যে বিন্দু, এই দুটা বিন্দু বিভব পার্থক্য সবসময় কি থাকবে, একই থাকবে। এই দুটা বিন্দুর মধ্যে কি থাকবে, বিভব পার্থক্য সবসময় কি থাকবে, একই থাকবে। তাহলে এখানে আমার ছিল 12 ভোল্ট, এখানে আমার কত ছিল 12 ভোল্ট। এখন যদি এখানে আসে শুধুমাত্র দেখো এখানেই শুধুমাত্র আমার কি আছে, এখানে আমার শুধুমাত্র তড়িৎ উপকরণ আছে, বাকি এই যে পথ, এই পথটুকুর মধ্যে আর কোথাও তড়িৎ উপকরণ নাই, ফলে আর কোথাও বিভবের কি পরিবর্তন হবে না। তাহলে আমার যে 12 ভোল্ট সেই 12 ভোল্টের পুরাটাই কোথায় হচ্ছে ব্যয় হতে হবে, এই যে এই দুইটা বিন্দুর মাঝখানে। কারণ আমরা এখানেও পাবো 12 ভোল্ট, এখানে গিয়ে পাবো সেটা 0 ভোল্ট। এখানে আমার দুইটা বিন্দুর মাঝখানে আমার 12 ভোল্ট বিদ্যুৎ 12 ভোল্ট কি হয়ে যাবে, খরচ হয়ে যাবে। ফলে এই শেষ পর্যন্ত আমার কি থাকবে, এখানে আমরা কি জানি যে বিভব পার্থক্য কিভাবে হয়, যে আমার কোর্স থেকে যত ভোল্ট বিদ্যুৎ তৈরি হবে, যত ভোল্টের এখানে আমার বর্তনীতে যখন বিদ্যুৎ আবার পুনরায় প্রবেশ করবে, ঠিক পুরো বিদ্যুতের যেই ভোল্টেজ সেটা কি হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে। তাহলে এখানে 12 ভোল্ট থাকলে এই যে দুই প্রান্ত এখানেও কত থাকবে, 12 ভোল্ট থাকবে, পার্থক্য বিভব পার্থক্য কত, 12 ভোল্ট। তাহলে এটার জন্য ভি ইকুয়াল টু কত, 12 ভোল্ট। এখন এই যে আমরা কি দেখলাম, I1 যাবে কার মধ্যে দিয়ে, RS এর মধ্যে দিয়ে। দেখো এখানে R1 এর মধ্যে দিয়ে কিন্তু না, আমরা কি জানি, দেখো R1 এর মধ্যে দিয়ে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হতো ঠিক সেটাই কি আমার R2 এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না, দেখো তো। কারণ এই দুটা কি আছে, পরস্পর শ্রেণীতে আছে। আমরা কি জানি শ্রেণীতে বিদ্যুতের পরিমাণটা কি থাকে, একই থাকে। তাহলে এটা যদি শ্রেণীতে থাকে তাহলে R1 এর মধ্যে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে R2 এর মধ্যে কি ঠিক ততটুকুই বিদ্যুৎ প্রবাহিত হতে হবে। এখন R1 আর R2 দুটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, RS লিখতে পারি। তাহলে RS এর মধ্যে দিয়ে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কথা সেই বিদ্যুৎটাই কি হবে, R1 এবং R2 এর মধ্যে দিয়ে আলাদা আলাদা করেও প্রবাহিত হবে। তাহলে RS এর ভ্যালু, RS এর জন্য আমার যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে ঠিক R1 এবং R2 এর মধ্যে কি ওই একই পরিমাণ বিদ্যুৎটা কি হবে, প্রবাহিত হবে। কারণ বিদ্যুৎ প্রবাহের নিয়ম হচ্ছে তারা কি হয়, শ্রেণীর ক্ষেত্রে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়।
তাহলে R1 এর মধ্যে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কথা R2 এর মধ্যেও ঠিক ততটুকুই বিদ্যুৎ প্রবাহিত হবে। এবং R1 এবং R2 এই দুইটা মিলে আমার কি হচ্ছে, দুইটা মিলে আমরা বলতেছি RS। তাহলে আমার RS এর মধ্যে যদি আমি বের করতে চাই যে আমার RS এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ হবে, RS এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ হবে কত, তাহলে RS এর জন্য আমার কি লিখবো, I ইকুয়াল টু কি লিখবো, V ডিভাইড বাই RS। তাহলে যার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে তার রোধ লিখতে হবে। তাহলে RS এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে RS এর রোধটা লিখলাম। তাহলে V এর মান কত, এখানে যেহেতু দুই প্রান্তে বিভব পার্থক্য কত 12, তাহলে এখানে আমার কত থাকবে, 12ই থাকবে। এবং RS এর ভ্যালুটা কত পেয়েছিলাম, RS পেয়েছিলাম 36, RS টা কত পেয়েছিলাম, RS টা পেয়েছিলাম 36। তাহলে 12কে আমরা কত দ্বারা ভাগ করব, 36 দ্বারা ভাগ করব। তাহলে 12কে 36 দ্বারা ভাগ করলে পাবো 0.33 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এই যে 0.33 অ্যাম্পিয়ার, সেই 0.33 অ্যাম্পিয়ার কি হবে, এই যে R1 এবং R2 দুইটার মধ্যে দিয়েই প্রবাহিত হবে। R1 এর মধ্যে তো 0.33 যাবে, আর R1 এর মধ্যে তো যতটুকু যাবে R2 এর ভিতর দিয়ে কি ঠিক ততটুকুই যাবে। R1 এর মধ্যে যতটুকু যাবে R2 এর মধ্যে ঠিক ততটুকুই বিদ্যুৎ যাবে, কারণ R1 এবং R2 কিসে আছে, শ্রেণীতে আছে, আর শ্রেণীতে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন হয় না। এখানে দেখো বাকি যে R1 R3 যেটা, তাহলে আমরা এখান থেকে RS এর থেকে আমরা কি লিখতে পারবো, RS থেকে লিখতে পারবো যে আমরা এখান থেকে লিখতে পারি R1 ও R2 এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে কত, R2 এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ হবে কত অ্যাম্পিয়ার, 0.33 অ্যাম্পিয়ার। এখন আমরা কি জানি যে টোটাল যে বিদ্যুৎটা কি থাকে সব জায়গায় সমান থাকে কিনা। আমরা পরেরটা আমরা নর্মালি হিসাব করে বের করতে পারি, অথবা আমাদের যে সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে বের করতে পারি। তাহলে আমরা আগে প্রথমে সূত্রের মাধ্যমে বের করব। দেখো তাহলে সূত্রের মাধ্যমে যদি বের করতে চাই যে আমার R3 এর মধ্যে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে, তাহলে আমরা কি লিখবো, দেখো R3, এই যে R3 এখানে আছে, এখানে দেখো এই যে এখানে যে R3টা আছে, এই R3 এর মধ্যে দেখো এখানে এই যে দুই প্রান্ত, এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত, সেই 12 ভোল্টই। কিন্তু যেহেতু আমার R3 এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে, তাহলে আগে যেখানে আমি RS ব্যবহার করেছিলাম সেখানে আমি কত এবার ব্যবহার করব, R3 ব্যবহার করব। RS এর মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল তখন আমরা রোধ হিসেবে RS ব্যবহার করছিলাম। এবার যখন R3 এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন আমরা ব্যবহার করব R3 কে। তাহলে ভির ভ্যালুটা কি থাকবে, সেম থাকবে, কারণ এখানে RS এবং R3 সবার জন্য কি বিভব পার্থক্য একই। তাহলে আমরা এখানে R3 এর জন্য যদি বের করতে চাই যে R3 এর মধ্যে তড়িৎ প্রবাহ হবে কি লেখা যায়, I, আচ্ছা এটা ছিল কি, আমার আগেটা ছিল I1, এবার কত I2, এটা কত I2, তাহলে I2 ইকুয়াল টু কত লেখা যাবে, V ডিভাইডেড বাই R3। তাহলে ভির ভ্যালু কত ছিল, ভির ভ্যালু ছিল 12, এবং R3 ভ্যালু কত দেয়া আছে দেখো তো, R3 ভ্যালুটা আমার দেয়া আছে 12, R3 ভ্যালু কত দেয়া আছে, R3 ভ্যালু দেয়া আছে 12। তাহলে 12 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি কত পাবো, 1 অ্যাম্পিয়ার। কত পাবো, 1 অ্যাম্পিয়ার। এখন দেখো তো এই যে R1 এবং R2 এর মধ্যে দিয়ে কি গেল 0.33, এবং R3 এর মধ্যে দিয়ে গেল 1 অ্যাম্পিয়ার। এখন দেখো তো আমরা আগেই বলেছিলাম যে আমার টোটাল বিদ্যুতের পরিমাণটা কি থাকে, একই থাকে কিনা দেখো তো। এই যে দেখো এখানে RS এর মধ্যে দিয়ে গেছে আমার 0.33, এবং R3 এর মধ্যে দিয়ে গেল কত, 1 অ্যাম্পিয়ার। এই দুটো যদি যোগ হয়, অর্থাৎ এখান থেকে 1 অ্যাম্পিয়ার এসে এই বিন্দুতে যুক্ত হলো, এখান থেকে 0.33 এসে এই বিন্দুতে যুক্ত হলো। তাহলে এই দুটো যদি একসাথে যুক্ত হয় তাহলে কত হয়ে যাবে, 1.33 পাবো কিনা। তাহলে আমার শুরুতে কত ছিল, শুরুতেও ছিল 1.33 অ্যাম্পিয়ার। তাহলে আমার বর্তনীতে যখন আবার শেষ করে আবার পুনরায় যখন কোষের মধ্যে ঢুকতেছিল তখন আবার কত পেলাম, 1.33 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখানে আমি যেটা বললাম যে আমি R3 এর মধ্যে দিয়ে আমি দুইভাবে চাইলে বের করতে পারতাম। একটা হচ্ছে এই যে সূত্র ব্যবহার করে, আরেকটা আমরা কি ব্যবহার করে বের করতে পারতাম, আমরা জানি I ইকুয়াল টু কি, I1 প্লাস I2। তাহলে আমার এখানে I এর ভ্যালুটা জানা ছিল কত, 1.33 অ্যাম্পিয়ার। সেখান থেকে I1 এর ভ্যালুটা কত, I1 এর ভ্যালুটা ছিল 0.33 অ্যাম্পিয়ার। তাহলে সেখান থেকে আমার কি বের করতে হতো, I2। তাহলে I2 সমান কি লিখতে পারতাম, I2 ইকুয়াল টু লিখতে পারতাম 1.33 মাইনাস 0.33 অ্যাম্পিয়ার। তাহলে কত হতো, 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা চাইলে যে কোনোভাবেই বের করতে পারি, অর্থাৎ আমরা লাস্টের যে আইটা বের করতে চাই সেটা আমরা চাইলে সবগুলো যোগ করে মোট তড়িৎ প্রবাহ থেকে বিয়োগ করলেও বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী পার্টে আরো কিছু ম্যাথ সলভ করব, দেন আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।